আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি, এখানে তোমাদের ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট আমরা নমুনা উত্তর তৈরি করার চেষ্টা করব। আমি শতভাগ চেষ্টা করেছি সবগুলো অঙ্ক একদম সঠিক করে করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে প্রশ্নটা এসেছিল, এরকম একটা প্রশ্ন তোমাদের ছিল। অষ্টম শ্রেণী ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। আমরা একটু প্রশ্নগুলো একটু বড় করে দেখি। এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ। প্রথমটা ছিল সৃজনশীল প্রশ্ন। এখানে 1 নম্বর প্রশ্নের মধ্যে আবার 3টা ক খ গ উত্তর করতে হবে। প্রশ্নটা কি আছে? রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে রফিকের পিতা আর রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত এটা ছিল 5 বছর পূর্বে, আর তাদের 5 বছর পরে তাদের বয়স অনুপাত হবে এটা। তাহলে 5 বছর পূর্বের আর 5 বছর পরেরটা দেওয়া আছে, বর্তমানটা কিন্তু দেওয়া নাই। আচ্ছা, যাই হোক, ক নম্বর প্রশ্ন আমাকে যেটা অ্যান্সার করতে হবে, প্রদত্ত তথ্যের আলোকে 2টি সমীকরণ গঠন করো। অর্থাৎ পিতা পুত্রের জন্য যে 2টা সমীকরণ হবে, সমীকরণ দুটো গঠন করতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি সমীকরণটা কেমন করে করব। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণী গণিত বই তোমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর ক নম্বর প্রশ্ন। মনে করি পিতার বর্তমান বয়স x বছর, পুত্রের বর্তমান বয়স y বছর, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, প্রথম শর্ত মতে তাহলে x - 5 × y - 5 = 10:4। আচ্ছা, কেন কেন এটা হলো মাইনাস করলাম কেন? তাদের কিন্তু যে অনুপাতটা ছিল 10:4, এটা কিন্তু 5 বছর আগের অনুপাত। ঠিক আছে, 5 বছর আগের অনুপাত হলো 10:4। তাহলে 5 বছর আগের বর্তমান x, 5 বছর আগে বয়স কত ছিল? x - 5 ছিল। বর্তমান যদি পুত্রের y হয়, 5 বছর আগে কত ছিল? y - 5। এটা গেল একটা। আর দ্বিতীয় শর্ত মতে কি হলো? x + 5 × y + 5 = 2:1। আচ্ছা, এটা হলো তাদের 5 বছর পরের অনুপাত দেওয়া ছিল। এখানে দেখো যে তাদের 5 বছর পরে বয়সের অনুপাত হবে 2:1। 5 বছর পরে এটা হবে। তাহলে 5 বছর পরে যদি এটা হয়, তাহলে বর্তমান বয়স x, তাহলে 5 বছর পরে কত হবে? x + 5, এখানে হবে y + 5। তাহলে এটা হলো 5 বছর পূর্বের জন্য মাইনাস হয়েছে, এটা 5 বছর পরের জন্য প্লাস হয়েছে। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এটাই আমাদের 1 নম্বর প্রশ্ন, ক উত্তর। ওকে। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা কি ছিল দেখো? প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। অর্থাৎ দুজনের বয়স বর্তমানে কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখো ক থেকে যে আমরা সমীকরণ পেয়েছি, প্রথম শর্ত মতে আমরা এরকম পেয়েছিলাম। এই সমীকরণটাকে আমরা একটু ভাঙাই। তাহলে দেখো অনুপাত মানে কি? ভাগ। তাহলে এটার নিচে এটা চলে আসলো, আর 10-এর নিচে 4। তাহলে এটা আড়াআড়ি গুণ করে দাও। তাহলে 10y - 5 × 10 = 50 সমান x দিয়ে পাশে গুণ করো 4x - 20। তাহলে আমরা 10y সমান কত পেলাম? 4x মাইনাস এই 20 আর 50 পাশে গেলে +50 মানে +50। তাহলে 10y সমান 4x + -20 আর +50 যোগ করলে কত হবে? +30। তাহলে 5y সমান 2x + 15, মানে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দাও। তাহলে 10কে ভাগ করলে কত হবে? 5, 4কে ভাগ করলে 2, 30কে 2 দ্বারা ভাগ করলে 15। তাহলে y সমান কত হবে? এই 5টা পাশে এসে কি ভাগ হয়ে যাবে। এটা আমরা একটা সমীকরণ পেলাম, এটার নাম দাও 1 নম্বর সমীকরণ। ওকে। আচ্ছা, এবার চলে আসো, আমরা এরপরে কি করব? দ্বিতীয় আর একটা শর্ত ছিল, তাই না? x + 5 / y + 5 = 2/1। এই শর্ত অনুযায়ী কি পাওয়া যায়? 2y + 10 সমান x + 5। এটাকে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে। তাহলে এখন আমরা y এর মান আমরা এখানে বসিয়ে দিই, আর আমাদের x এর মান প্রয়োজন, তাই না? আমরা একটু আগে y এর একটা মান পেলাম, তো y এর মানটা কি পেলাম? 2x + 15/5, এটা বসিয়ে দিলাম। প্লাস এখানে 10 থাকলো, প্লাস এই পাশে x + 5 ঠিক থাকলো। আর 2 দিয়ে গুণ করে দাও, 2 4x + 15 দুগুণে কত? 30। যে 5 ঠিক আছে, এই পাশে এই 10টা এই পাশে নিয়ে যাও। 10টা পাশে নিয়ে গেলে x + 5, 10 এই পাশে প্লাস ছিল, বেশি গেলে -10। আচ্ছা, তাহলে এখানে যা আছে তাই লিখলাম, সমান সমান x মাইনাস 5 থেকে 10 বাদ দিলে কত? 5, তাই না? এবার দেখো এরকম আছে, তাহলে আমরা একটা কাজ করি, আড়াআড়ি গুণ করতে পারি। এখানে আর নিচে একটা 1 ধরে নিলাম, 1 নিচে এমনিতে ধরে নেওয়া যায়। আড়াআড়ি গুণ করে দাও, তাহলে এই পাশে গুণ করলে 5x - 25, আর এই পাশে গুণ করলে 4x - 30 + 30। তাহলে এক্সগুলো এক পাশে করো, 5x - 4x = 30 + 25, মানে x সমান কত?
55, তাহলে এক্স পিতার বয়স বের হয়ে গেল, তাই না? আর পুত্রের বয়স এক্সের মানটা ওয়াই মানে 1 নং সমীকরণে বসে দাও। আর এক্সের মান যদি 1 নং সমীকরণে বসে দাও তাহলে তুমি কী পাবো, ওয়াই সমান 25 পাবো। তাহলে পিতার বয়স 55, পুত্রের বয়স 25। ওকে, এই গেল আমাদের খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা একটু দেখো। ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো। তাহলে ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করতে হবে, করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করতে হবে। দেখি আমাদের কি বলেছে এখানে। আচ্ছা, তাহলে প্রথম শর্ত মতে আমরা পাই গ নম্বর প্রশ্নের উত্তর। প্রথম শর্ত মতে আমরা কি পেলাম, ওয়াই মান পেলাম আমরা কত, ওয়াইয়ের মান এটা পেয়েছি, তাই না? 2x + 15/5 এটা পেয়েছি না, একটু আগে পেলাম, খ হতে পাইছি। আচ্ছা, এখন কথা হলো এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো নির্ণয় করতে হবে। আমাকে এক্সের সাহায্যে করতে হবে। তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে এক্সের মান এগুলো এই যে 0, 5, 10, 55 এগুলো কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি ইচ্ছে করে। ওকে, তাহলে এক্সের মান যদি 0 বসাও তাহলে ওয়াইয়ের মান কত, এখানে 0 বসাও, তো 0 বসালে কত হবে, এক্সের মান 0 বসালে এক্সের মান 0 2 0 0, তাই না? তারপরে উপর থেকে কত 15, নিচে থাকে 5, কাটাকাটি করলে কত হয়, 3 হয়। আচ্ছা, আবার এক্সের মান 5 বসাও, 5 বসালে 5 দুগুণ 10, 15 × 25, নিচে 5 ভাগ করলে কত, ওয়াইয়ের মান 5। 10 বসাও, 10 দুগুণ 20 আর 15 35, নিচে 5, কত কাটাকাটি করলে 7, তাই না? আবার 55 বসাও, 55 আমরা কিন্তু 55 যে মানই বসেন এইদিকে 0, 5, 10 এলে বসেছে ইচ্ছা মতো, কিন্তু 55 মানটা বসাতে হবে, কারণ 55 মানটা আমাদের একটু আগে অ্যান্সার করে পিতার বয়স 55, পুত্রের বয়স 25 আসছে, তাই না? তাহলে এই মানটা বারবার বসাতেই হবে, 55 মানটা বসাতেই হবে। তুমি চাইলে এখানে আরও দুটো একটা মান বসাতে পারো, 5, 10, 15 এরকম বসাতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 55 বসে দেখো, তাহলে 55 দিয়ে 2 গুণ করলে 110 আর 15, 125কে 5 দ্বারা ভাগ করলে 5 25 125, তাহলে 25, ঠিক আছে? এটা গেল প্রথম সত্য থেকে আমরা কি করলাম, এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করলাম। আচ্ছা, দ্বিতীয় সত্য মধ্যে দ্বিতীয় সত্যটা কী ছিল, এরকম ছিল, তাই না? আচ্ছা, এটাকে আড়াইটি গুণ করে দাও, তাহলে 2y + 10 = x + 5, 2y = x + 5, এর 10 বসে গেল -10, 2y = x - 5, y = x - 5/2, তাহলে y এর মান কত বলে, x - 5/2। তাহলে এখানে আমি কি করবো, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করতে পারবো, তাই না? এখন তাই করতে হবে। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x এর মান দেখো 3 বসাছি, 3 বসালে এখানে হয় -1, দেখি একটু 3 বসালে হয় কি না। x এর মান 3 বসাও, 3 বসালে 5 থেকে যদি 3 বাদ দাও -2, -2 দিয়ে 2 কাটাকাটি করলে -1 হয়, তাই না? তাহলে -1। আবার যে x এর মান 5 বসালে এটা 0 হয়, দেখো তো 0 হয় নাকি। x এর মান 5 বসা, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 2 ভাগ করলে 0 হয়। x এর মান 9 বসালে 2 হয়, y এর মান 2 হয়। x এর মান 9 বসাও, 9 থেকে 5 বাদ দিলে কত থাকে, 4, 2 × 4। আচ্ছা, আবার x এর মান 55 বসালে y এর মান কত হয়, 25 হয়। 55 বসাও, 55 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 হয়। ওকে, এই মানগুলো কিন্তু আমরা ইচ্ছা মতো বসিয়ে দিছি। ওকে, তুমি চাইলে এখানে 9 আরও অন্য কিছু বসাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু 55 এটা অবশ্যই বসাবো। আচ্ছা, এখন আমাদের কিছু বর্ণনা লিখতে হবে। কী বর্ণনা লিখবো, মনে করি x ও x পূরক ও y পূরক যথাক্রমে x অক্ষ ও y অক্ষ, এবং ও হচ্ছে মূলবিন্দু। x ও y অক্ষে ক্ষুদ্রতম 3 বর্গ ঘরকে এক একক ধরে ছক একে প্রদত্ত আমরা কী করবো, 0, 3, 5, 5, 10, 7 ও 55, 25 এই বিন্দুগুলো স্থাপন করব। এই বিন্দুগুলো কই থেকে পেলাম দেখো তো, এটা প্রথমটা x এর মান, পর একটা y এর মান। হ্যাঁ, 0, 3, 5, 5 এগুলো কোথায় পেলাম আমরা, একটু আগে পেলাম না, এখানে যে 0, 3, 5, 5, 10, 7, 55, 25 এরকম, এখান থেকে আমরা পাইছি, তাই না? আচ্ছা, এটি 1 নং সরলরেখার। আবার ছক 2-এ প্রদত্ত এই যে বিন্দুগুলো, ছক 2 থেকে এই বিন্দুগুলো পাইছি, তাই না? এই যে 2 ছকে এই যে বিন্দুগুলো পেলাম, এই যেগুলো, এই যে এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y, তাই না? 3, -1, 5, 0, 9, 2, 55, 25, এই যে এই মানগুলো আমরা বসাবো, এগুলো বিন্দুগুলো স্থাপন করি এবং যোগ করি। এটি 2 নং সরলরেখা। সুতরাং রেখাদ্বয় পরস্পর 55, 25 বিন্দুতে ছেদ করে। তুমি এটা গ্রাফে আঁকবে, গ্রাফে এঁকে দেখবে যে এগুলো 55 আর 25 বিন্দু দ্বারা দেখবে যে মিলে গেছে, 2 বিন্দু আড়াআড়ি ছেদ করে গেছে। তাহলে নির্ণয় সমাধান হবে x, y, এখানে হবে নির্ণয় সমাধান x, y = 55, 25। তাহলে এখানে লিখে নিবা সত্যতা যাচাই করা হলো। হ্যাঁ, সত্যতা যাচাই করা হলো। তোমরা এখানে একটা গ্রাফ আঁকবা, গ্রাফটা তোমরা চেষ্টা করবে আঁকার জন্য। যদি আঁকতে না পারো একান্তই, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের গ্রাফটা পরে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? তো এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। এখন চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। সংক্ষিপ্ত, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে। দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করে। আমরা এক একটা করে প্রশ্ন অ্যান্সার দেখি এবং প্রশ্নগুলো দেখব, ঠিক আছে? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আচ্ছা, এটা মুখস্থ জিনিস। হ্যাঁ,
আর 2 নম্বর প্রশ্নটা কি ছিল, একটি সমকোণী ত্রিভুজে একটি বাহু অতিভুজের অনুপাত দেওয়া আছে 5:13 হলে অপর বাহু কত? 5:13 দেওয়া আছে, 5 হলে বাহু, 13 হলে অধিভুজ। আচ্ছা দেখি, তাহলে একটি বাহু আমরা ধরে নিলাম 5x, অধিভুজ ধরে নিলাম 13x, মানে 13x। তাহলে অপর একটা বাহু ধরে নিলাম কি a। তাহলে আমরা সূত্র জানি অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ সূত্র। তাহলে অতিভুজের মান হচ্ছে 13, তারপরে স্কয়ার 5x এর উপরে স্কয়ার, তাহলে এর উপরে স্কয়ার, তাই না? তাহলে আমাদের এখানে 169, এখানে 25, এখানে স্কয়ার হলো। তাহলে এখানে আমরা এই দুটো 169 তে 25 যদি এই পাশে আসে কী হবে, বিয়োগ হবে না? তাহলে 169 তে 25 বিয়োগ করলে 140, এখানে স্কয়ার ঠিক থেকে গেল। তাহলে a সমান কী হবে, ওই পাশে বর্গমূল করে দাও, তাহলে 140 বর্গমূল করলে 12 হয়, x স্কয়ারকে বর্গমূল করলে x হয়, তাহলে এর মান হলো 12x। তাহলে সুতরাং অপর বাহুটা কত, 12x। আচ্ছা, এবার আসো কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লেখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এরকম একটা অনুপাত লিখতে বলছে। আচ্ছা, একটি ত্রিভুজের বাহুগুলো অনুপাত যদি 1:1:√2 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 1:1:√2 হলে সমকোণী ত্রিভুজ আমরা আঁকতে পারবো। কেননা দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটা যদি √2 যদি অতিভুজ হয়, তাহলে দেখো 1 স্কয়ার যোগ করে দেওয়া কথা 1 স্কয়ার যোগ করলে কথা 2 হয়। তাহলে এটাকে √2 স্কয়ারের উপর লেখা যায় না? তাহলে √2 উপর স্কয়ার হিসেবে দেওয়া যায়, যার দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা যায়। ঠিক আছে, এবার 4 নম্বর প্রশ্নটা কী ছিল, ABC ত্রিভুজের AB স্কয়ার সমান BC স্কয়ার প্লাস CA স্কয়ার হলে কোন কোনটি সমকোণ হবে, তাই না? কোন কোনটা সমকোণ হবে? তাহলে ABC ত্রিভুজের AB স্কয়ার সমান BC স্কয়ার প্লাস CA স্কয়ার হলে C কোণটা কী হবে, সমকোণ হবে। যেমন ABটা হলো অতিভুজ, AB যদি অতিভুজ হয় তাহলে C কোণটা অবশ্যই সমকোণ হওয়া লাগবে। আচ্ছা, এরপর দেখো আবার সংক্ষিপ্ত প্রশ্ন খ, আয়ত ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? দেখো এখানে চতুর্ভুজের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে, আর আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি আয়ত ক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের ছিল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র লেখো। এখানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা তোমরা মুখস্থ লিখে দেবে। এরপরে 3 নম্বরটা ছিল কি, ঘনক ও ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। আবার যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান তাকে বলা হয় ঘনক। এই গেল 3টা, আরও আছে আমাদের এখানে মোট 7টা প্রশ্ন আছে। 4 নম্বর, একটি সমবৃত্ত ভূমি বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার ও উচ্চতা 11.50 সেন্টিমিটার, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, বেলনের ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, উচ্চতা এস এর মান দেওয়া আছে, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা এটা জানি 2πr × r+, যেটা সূত্র মুখস্থ করবে। ঠিক আছে, তাহলে 2π এর মান হচ্ছে 3.1416, বা তুমি এখানে 3.14 পর্যন্ত দিলেও চলবে। হ্যাঁ, এবার আর এর মান দেওয়া আছে, এটা এবার ভেতরে আর এর মান এত, আর এইস এর মান কত, 11.50। এখানে 11.50 হবে, এখানে সরি, এখানে তোমরা লিখে নেবে 11.50। এই যে এইস এর মানটা, এই যে এইস এর মানটা আছে না, এটা তোমরা এখানে একটু বসে নেবে। ওকে, এই যে বসে নেবে। আচ্ছা, তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, এই দুটো যোগ করবা, যোগ করে এটার সাথে গুণ করবা, তারপর এটার সাথে গুণ করবা, আবার এটার সাথে গুণ করে দেখবে যে তোমার হবে 359.320, এটা তোমার উত্তর হবে। ওকে, এবার চলে আসো আমরা 5 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাদানের প্রয়োজন? চতুর্ভুজ আঁকতে চাও কমপক্ষে একটি অনন্য নিরপেক্ষ উপাদান প্রয়োজন হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দু ছেদ করতে পারে? 2টি বিন্দুতে ছেদ করতে পারে, তাই না? বৃত্তকে সর্বাধিক 2টি, তুমি যারা বৃত্ত আঁকো দেখো, একটা সরলরেখা আঁকো, 2 বিন্দু ছাড়া ছেদ করতে পারবে না। বক্ররেখা আঁকলে অনেকগুলোকে ছেদ করা যাবে। তারপরে 7 নম্বরটা হলো, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, তাহলে চাকার ব্যাসার্ধ আর দেওয়া আছে, পরিধি সূত্র জানি 2πr, তাহলে 2π এর মান বসিয়ে দিলে আর এর মান গুণ করে দেওয়া হবে এটা। তাহলে একটা চাকায় একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব যায়, পরিধি যতখানি অতখানি যায়, তার মানে সে এতখানি দূরত্ব যাবে একবার ঘুরলে। ওকে, এবার আসো সৃজনশীল প্রশ্ন 3 নম্বর। এখানে কি দেওয়া আছে, কোনো বর্গের পরিসীমা দেওয়া আছে 12 এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2। ঘুড়ির সংজ্ঞা লেখো, চিত্রসহ ঘুড়ি। ঘুড়ি হলো এমন একটি চতুর্ভুজ যার 2 বাহু পরস্পর সমান, যেখানে প্রত্যেক জোড়া বাহু দ্বারা সন্নিহিত। এই যে একটা ঘুড়ির ছবি আমি এঁকে দিছি, তোমরা এরকম করে একটা ছবি আঁকবা। এরপরে দেখো আমাদের খ নম্বর প্রশ্নটা, অঙ্কনে বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গ আঁকতে বলছে। তাহলে বর্গ আঁকতে হবে, বর্গের কি পরিসীমা কত, 12।
আর আয়তের বাহুর দৈর্ঘ্য 2, তাহলে আমাদের আগে বর্গটা আঁকি, আয়ত পরে, তাই না? তাহলে বর্গের পরিসীমা হচ্ছে যদি 12 হয় তাহলে বর্গ আঁকতে হবে। আচ্ছা দেখি তো বর্গের পরিসীমা কত। বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা 4a = 12, কারণ এর মান কত 3, তাহলে এক বাহু এ সমান কত 3, পরিসীমা 12 হলে এক বাহু মানে সুপরিসীমা মানে 4টা বাহু মিলে যেটা মোট হয় 12, তাহলে একটা বাহু কত 3, তাহলে বর্গক্ষেত্র রাখলে আমাদের একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, তাহলে এ সমান 3। এই যে 3 সেন্ট আমরা বি নিলাম, এখান থেকে বি নিয়ে এখান থেকে বি দৈর্ঘ্য নিয়ে এখান থেকে আমরা বিসি = 3 কেটে নিলাম। তারপরে আমরা এখানে একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়ম তোমরা জানো, বি থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই দিক দিয়ে একটা মানে কম্পাস দিয়ে আঁকবে, এরপর এখানে একটু কেটে নেবে, তারপরে আবার এখানে মানে এই যে ব্যাসার্ধ নিয়েছিল ওই ব্যাসার্ধ এইটু কেটে নেবে, এখানে কেটে নেবে, আবার এখান থেকে আবার এই জায়গা কেটে নেবে, আবার এখান থেকে আবার এই জায়গা কেটে নেবে, নেওয়ার পর এই যে লম্ব টানবো আমরা, ঠিক আছে? লম্ব টেনে কী করবো আমরা, এখানে বিএফ লম্ব টানলাম, তাহলে বিএফ থেকে আবার 3 সেন্টিমিটার পরিমাণ করে এ বি কেটে নেব, ওকে? তারপরে বি বিন্দুর অভ্যন্তরে কী করবো, এ ও সিকে কেন্দ্র করে কী করবো, এই যে এই আবার এই ছোটো মানে 3 সেন্টিমিটার সমান করে এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে এদিকে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা কোথায় স্থিত করে, ডি বিন্দু, তাহলে সিডি আর এডি যোগ করি, তাহলে এ বি সি ডি হবে আমার কি নির্দিষ্ট বর্গক্ষেত্র। শিক্ষিত বন্ধুরা আমি এখানে বুঝিয়ে দিলাম, তো এই পাশে বর্ণনা লিখে দিয়েছি, হ্যাঁ? তোমরা এখান থেকে বর্ণনাটা দেখে দেখে লিখে নেবে, ওকে? এই যে আমার বর্ণনা, এই যে এটা চিত্র, এ পাশে আছে আমার বর্ণনাটা তোমরা লিখে নেবে। আচ্ছা চলো এরপরে আমরা গণনা প্রশ্নটা ছিল কি, ক্ষতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরবো। ক্ষতে যে আমরা বর্গ আঁকলাম, বর্গের যারা কর্ণ, ওই কর্ণটা আয়তক্ষেত্রে কর্ণ ধরবো, ধরে আয়ত আঁকা লাগবে। তাহলে দেখো আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া থাকলো, আমরা এখান থেকে বের করে নেবো কর্ণটা, আর আয়তক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 2 সেন্টিমিটার, তাহলে এখন আয়তক্ষেত্রটা রাখতে হবে। দেখো তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান √2, এটা হলো বর্গক্ষেত্রে কর্ণের সূত্র। এ মানে হলো বাহু, তাহলে √2 × বাহু মানে কত 3, এর মান ওই পাশে দেখলাম 3 আছে, তাহলে 3√2, তাহলে এটা হলো বর্গক্ষেত্রে কর্ণ মানে এটা আয়তের কর্ণ, এটাই হবে, তাই না? আচ্ছা তাহলে তাহলে যে আয়তটা আমরা আঁকবো তার বাহু কত 2 সেন্টিমিটার এবং কর্ণ কত 3√2 সেন্টিমিটার। আচ্ছা তাহলে এখন আঁকো। তাহলে আমরা ধরে নিলাম আয়তক্ষেত্রের বাহুটা হচ্ছে 2 সেন্টিমিটার আর কর্ণটা ডি মানে 3√2 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা আয়তক্ষেত্র আঁকবো। এখানে দেখো এ বি যে কোনো একটা সরলরেখা নিলাম, সরলরেখা নিয়ে এই এ বি থেকে এই যে এস সমান করে এখানে মানে এ ই থেকে এস সমান করে এ বি অংশ কেটে নেব। আচ্ছা এ বি অংশ কেটে নেব, কেটে নেওয়ার পর তুমি এটা স্কেল দিয়ে বাসায় করবা। এ বি অংশ কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমরা কী করবো, এখানে একটা লম্ব আঁকবো, কারণ আয়তের কী হয় কোণগুলো সমকোণ হয়। বর্গক্ষেত্রে যেমন লম্ব আঁকছে লম্ব আঁকে, এদিকে তুমি বি এ একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকে তুমি এখানে কী করবা, লম্ব আঁকা নিলে, তাই না? এখান থেকে বি বিন্দু থেকে তুমি যেহেতু আমাকে কর্ণ আঁকতে হবে, কর্ণ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, এই পাশে এই দিকের বাহু দেওয়া নেই, এই দিকের বাহু দেওয়া নেই, কিন্তু এই দিকটা দেওয়া আছে, এ বি এ দেওয়া আছে, তো এই পাশেটা দেওয়া নেই, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে কর্ণ, এই যে কর্ণ ডি সমান করে কী করে বি বিন্দুতে ধরবা, এখানে কম্পাস দিয়ে মাপে নিবা, নিয়ে বি বিন্দুতে ধরবা, ধরে এই যে জায়গা কাটে নিবা, যেখানে কাটে যায় আর কি, কাটে নিয়ে এটা টান দিলে একটা ডি বিন্দুতে কেটে কেটে নিয়ে এই বিডিটা কেটে নিলা, টান দিলা আর যোগ করে নিলা। এরপর কি করবা, যোগ করে নেওয়ার পর এই ডিটাও যোগ করে নিলা, এই ডি তো যোগ করা লাগবে না, আগে থাকবে। আচ্ছা এখন কি করবা, তুমি এই যে ডি বিন্দুতে কী করবা, এই ডিতে তুমি কী করবা, এই যে এ বি সমান ব্যাসার্ধ জন্য এদিকে বৃত্তচাপ আঁকবা। আচ্ছা আর বি বিন্দুতে কী করবা, এই যে এ আর ডি হলো না, এ আর ডি সমান ব্যাসার্ধ জন্য বি বিন্দু থেকে এইদিকে একটা বৃত্তচাপ আঁকবা, তাহলে এই বৃত্তচাপ দুটো পরস্পর সি বিন্দু ছেদ করে, তাহলে বিসি আর সিডি যোগ করে দেবা, তাহলে এ বি সি ডি আমার নির্দিষ্ট কি আয়তক্ষেত্র হয়ে যাবে, ওকে? তাহলে আমাদের এই যে বিডি এই রেখাটা কার সমান হবে, এটা এই কর্ণটা হবে 3√2 সমান, আর এই যে এ বি এটা কার সমান হবে 2 সেন্টিমিটার, এ বিও 2 সেন্টিমিটার, এ সিডিও 2 সেন্টিমিটার, ঠিক আছে? আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয় এবং কোণগুলো কি হয় সমকোণ হয়, এভাবে আঁকতে হবে। তাহলে এই হলো আমাদের বর্ণনা, এখানে আমি লিখেছি, তোমরা এভাবে লিখবে বর্ণনাটুকু। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তো তোমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, সেটা আমি চেষ্টা করবো সেগুলো তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য। আর তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেল সপ্তম মানে ষষ্ঠ সপ্তাহের, তোমাদের বোর্ড থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হলো, তারপরে তোমরা আমার চ্যানেলটির সঙ্গে থাকতে পারো, কারণ আমি এরপরেও তোমরা যারা ক্লাস 9-এ উঠতেছো, আমি কিন্তু নিয়মিত তোমাদের ক্লাস 9-এর লেকচার আপলোড করব এবং সেই লেকচারগুলো দ্বারা আশা করি তোমরা উপকৃত হবে এবং আনন্দদায়ক লেকচার দেওয়ার আমি চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। খোদা হাফেজ।